RLRC নামের এক উন্নত মানের হাসপাতালে রোগীর সামনে বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। চোখ ভর্তি জল নিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওটির দরজার দিকে। সাম্য সৃজনের অপারেশন এখনো চলমান। গাড়ির কাজ ঢুকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে। গুরুতর আঘাত পাওয়ার সাথে সাথেই জ্ঞান হারিয়েছিল তারা। পথচারী মানুষটি সিমিনকে ভুল তথ্য জানিয়েছিল সিরাত তেমন আঘাত পায়নি। অথচ হাসপাতালে এসে দেখা গেছে সবচেয়ে সে বেশি আঘাতপ্রাপ্ত। অসহায় মা হয়ে যখনই বুঝেছে গাড়িটা তাদের দিকে ধেয়ে আসছে, তখনই সে বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়েছে। ফলস্বরূপ তার পিঠে লেগেছে সম্পূর্ণ আঘাত। ডাক্তারদের ধারণা মতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ওনার। পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পেলে জানা যাবে মোট কয়টা হাড় ভেঙেছে। এদিকে সাম্য আর সৃজন যমজ। জন্মগত ত্রুটি থাকায় কম বয়সে বেশি পাওয়ারের চশমা পরে তারা। এখন আবার এত বড় অ্যাক্সিডেন্ট, মাথায় নাকি আঘাত পেয়েছে। তিনজনেরই ক্রিটিক্যাল অবস্থা। তাদের চিন্তায় সকলেই অস্থির। পথচারীরা প্রথমে যে হাসপাতালে ভর্তি করেছিল সেখান থেকে ইমিডিয়েটলি এখানে আনা হয়েছে। এই হাসপাতালে সব সময় বিদেশি ডাক্তারদের আনাগোনা থাকে। চিকিৎসার মানও অনেক উন্নত। তাছাড়া এই হাসপাতালে শুদ্ধ সহ তার সব ফ্রেন্ডদের শেয়ার আছে। কাজের সূত্রে চেনা জানা পরিচিত ডাক্তারও আছে। তাদের মধ্যে অর্থোপেডিক সার্জন, নিউরোসার্জন, স্পাইন স্পেশালিস্টদের জরুরি মিটিং বসেছে। ওনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালির নামকরা ডাক্তার। রিপোর্টে সীতারার অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর সাম্য আর সৃজনের মাথার জন্য নিউরোলজিস্ট মিস্টার জুম এবং নিউরোসার্জন ইমালিয়ার তত্ত্বাবধানে সাম্য আর সৃজন সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি ওনারাই বেস্ট চিকিৎসা করে যাবেন। তিনজন গুরুতর আহত হওয়ায় তিনজনের ইমিডিয়েটলি রক্ত প্রয়োজন। হাসপাতালের কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন সব দিক সামাল দেওয়ার, কিন্তু সাম্যর শরীরে অন্যের রক্ত শুট করছে না। এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা দিচ্ছে লাল লাল গুটি। ডাক্তাররা ব্যাপারটা খেয়াল করা মাত্রই রক্ত দেওয়া বন্ধ করে দিয়েছে। এ কথা জানা মাত্রই শুদ্ধ রুবাবকে কল করে জানিয়েছে সে আর সায়াদ সেখানেই যেখানেই থাকুক হাসপাতালে যেন উপস্থিত হয়। তার কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে দুই ভাই। রোজা অবস্থাতে শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য। শাম্যুকে রক্ত দিল সায়ন। সৌভাগ্যবশত এবার আর কিছু হলো না সাম্যর। সেজনের রক্ত মিলে শীতলের সাথে। বাড়িতে এই দুজনের রক্ত আবারও পজিটিভ। কিন্তু শীতলের বয়স কম, ওজন কম। এর আগে কাউকে রক্তও দেয়নি সে। তাছাড়া বাচ্চা মেয়েটা রোজা আছে, তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি না। শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারলো না। তখন সে শুদ্ধর সামনে দাঁড়িয়ে ফোপাতে ফোপাতে বলল, আমার ছোট ভাইরা কষ্ট পাচ্ছে, তাদের রক্ত প্রয়োজন। আমার দেহে অনেক রক্ত থাকার পরেও যদি ভাইদের দিতে না পারি তাহলে নিজেকে মাফ করতে পারবো না শুদ্ধ ভাই। প্লিজ আমাকে রক্ত দিতে দেন। শুদ্ধ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন থেকে সামনে কেঁদেই যাচ্ছে। শীতলের কথা শুনে বনরা এগিয়ে এলেন। সাফওয়ান চৌধুরী চোখ মুছে শীতলের দুই হাতে চুমুকে ভেজা কণ্ঠে বলেন, সোনা মা আমার, তুমি নিজেও তো বাচ্চা। রক্ত দিলে তুমিও অসুস্থ হয়ে যেতে পারো। রক্ত ম্যানেজ হয়ে যাবে মা। আমার কিছু হবে না চাচু। তোমরা বোঝার চেষ্টা করো, সত্যি বলছি আমার কিচ্ছু হবে না। আমাকে রক্ত দিতে দাও, আমি রক্ত দিব। শীতল নিজের কথায় অটল, সে রক্ত দিবে। এ সময় মেয়ের জেদ দেখে সিমিন দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলল, নিবানা তো আমার রক্ত, সত্যিই নিবানা? তাহলে আমিও বলছি এখন আমার রক্ত না নিলে আমি এখনই বাসায় যাব। তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ঝরাবো। যে রক্ত আমার ভাইয়ের গুরুতর অবস্থাতে কাজে লাগে না, সেই রক্ত শরীরেই রাখবো না। এ কথা শুনে অনেকে তাকে বোঝালেও কাজ হলো না। জেদি একরোখা শীতলের জেদের কাছে সবাইকে হার মানতেই হলো। সে ছোট ভাইকে রক্ত দিবেই দিবে। তার এমন পাগলামিতে শুদ্ধ আর বারণ করলো না। নার্সকে ইশারা করে শীতলকে ভেতরে নিয়ে যেতে বলল। একটু পরে এক মেয়েকে সেখানে পাঠালো। মেয়েটি নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতেই রক্ত নেওয়ার প্রসেস শুরু করলো। গল্পে গল্পে বোকা শীতলটা খেয়ালও করেনি শুদ্ধর ইশারায় হাফ ব্যাগেরও কম রক্ত নেওয়া হয়েছে, এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে তাই অন্য ব্যাগ ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে। ব্যাগ ভর্তি রক্ত দেখে শীতল ভেবেছে ওর রক্ত, তাই রক্ত দেওয়া শেষে তার মুখে হাসি ফুটেছে। কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে উঠে চোখ অন্ধকার দেখছে। দুর্বলতায় পড়তে গেলে শক্ত একজোড়া হাতের মালিক
তাকে আগলে ধরেছে। শীতলের মাথা ঠেকেছে এক মানবের প্রশস্ত বুকে। শীতলের চোখ বন্ধ করে শি- আঁকড়ে ধরেছে সেই মানুষটাকে। নাকি বিচ্ছে পরিচিত ক্যারেট অ্যাক্টিভিস্ট নামের আইকনিক ও বিলাসবহুল পারফিউমের সুঘ্রাণ, যেটা ফুটি উডি, স্মোকি এবং খুবই ব্যালেন্সড। তাদের বাড়িতে শুদ্ধ ভাই এটা ব্যবহার করে। সেই হিসেবে নেত্রজোড়া না খুলেই আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই। পড়তে নিলে শুদ্ধ এখন নিশ্চয়ই তাকে ঝাড়ি মারবে। সে কথা ভেবে সে এভাবেই বুকে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, একদম ঠিক আছে শুদ্ধ ভাই, সামান্য একটু মাথা ঘুরেছে এই যা। একথা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল। তারপর পাশের একটা কেবিন দেখিয়ে সিমিনকে বলল শীতলকে শুইয়ে দিয়ে আসতে, কিছুক্ষণ রেস্ট নিক সেখানে। শুদ্ধর কথা শুনে সিমিনও তাই করলো। এদিকে শুদ্ধর কল পেয়ে ছুটে এসেছে হাসান, কামরান, অর্ক। কিছুদিন ধরে বিশেষ কাউকে নজরদারিতে রাখতে গা ঢাকা দিয়েছিল ওদেরকে। কাজের কাজ হয়ে গেছে এবং পাকাপোক্ত খবর এনেছে আজকের এই ঘটনার পরিকল্পনা মাফিক এসব ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসির শেখ। তবে কারো কাছে সেটা প্রকাশ করলো না, নিজেদের মাঝে গোপন রাখলো। তারা ম্যাজিকের মতো ব্যাগ ব্যাগ রক্তের ব্যবস্থাও করে ফেললো। তাদের এক একজনের উপস্থিতিতে ব্যস্ত হয়ে পড়লে ডাক্তাররা, নার্সরা। চৌধুরীরা এতদিন ভেবেছিলেন সাধারণ বেশে চলা ছেলেগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু আজ বুঝলো তারা এক একজন বড় মাপের মানুষ। তারা যা সেটা কাউকে বুঝতে দেয় না। 2 ঘন্টা পেরিয়ে গেলে ওটের লাল বাতি নিভে গেল। রক্তমাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন কয়েকজন ডাক্তার। বিপদ এখনো না কাটলেও জানালেন গা মাথা থেকে কাজ বের করা হয়েছে। আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে, তবে অবজারভেশনে থাকবে। সিরাতের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক। ডাক্তারদের রিকোয়েস্ট করে বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে এক নজর শাম্মু সৃজনকে দেখলেন। জান বাচ্চা দুটোর শরীর, সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে, চোখ জোড়া বন্ধ। কখন খুলে সেই চোখ পূর্বের মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে, গলা ফাটিয়ে কান মাথা ঝালাপালা করে দেবে, টাকা নেওয়ার আবদার নিয়ে ঝুলে পড়বে শুদ্ধ সায়নের গলা ধরে, খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়া করবে কখন। আজ প্রথম রোজা, প্রথম ইফতার, হরেক রকম ইফতারি নিয়ে শেষে মারামারি করবে না ভাই বোনেরা? আলুর চপ কে কার ডিমের চপ কেড়ে খেতে পারে, এই নিয়ে দুষ্টু বুদ্ধি আটবে না? কবে হবে এসব, কখন হবে? এসব ভাবতে ভাবতে সবাই কাঁদতে কাঁদতে মন থেকে দোয়া করলেন। রোজাদারের দোয়া মহান আল্লাহ ফেলবেন না নিশ্চয়ই। ঘড়িতে তখন বিকাল 4:30। শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে কেবিনের বেডে। এখনো মাথা ঘুরছে তার, খুব দুর্বল রাখছে। রক্ত দেওয়ার আগে বুঝিনি এত খারাপ লাগবে। রোজা থাকায় কিছু খেতেও পারছে না, ঘুমও আসছে না। সিমিনের থেকে শুনেছে সাম্যসিজন নাকি ভালো আছে। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। একথা শুনে সে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে প্রতিটি ক্ষণে। কিন্তু চিন্তা হচ্ছে মেজমার জন্য। বাড়িতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত। তারা বোনেরা পার্সোনাল সব কথাগুলো আগে মেজমাকেই জানায়, সমাধানও পায় জলদি জলদি। মেজো মা ঠিক হয়ে যাবে তো? এসব ভাবতে ভাবতে তার চোখের কোণ গড়িয়ে জল গড়িয়ে গেল। আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেজমা। চোখের উপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কারো উপস্থিতি টের পেল। কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে, তাই নিজেকে সামলালো। কিন্তু লাভ হলো না। চোখ মুছতে না মুছতে চোখ ভিজে উঠল। কেবিনের দরজা ভিজিয়ে রুবাব ভেতরে এলো, বসলো বোনের শিয়রে। এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুললো। জোরপূর্বক হাসার বৃথা চেষ্টা করলো। তাকে চোখ মুখ তাকে চোখ মুছতে দেখে রুবাব দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না, পর কিংবা আপন কাউকে কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায়। এরকম নরম হলো কিভাবে হবে? এই পুতুলটাকে শুদ্ধ সামলাবে কিভাবে? কিভাবে দুনিয়াদারি বুঝাবে? মনে মনে এসব ভেবে সে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বোনের মন ভালো করতে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, শুদ্ধ পাঠালো তোর খোঁজ খবর নিতে। শুদ্ধ পায় কোথায়? কোথায় যেন গেল, যাওয়ার আগে বলে গেল তোর খেয়াল রাখতে। এ কথা শুনে শীতলের মুখ মলিন হয়ে গেল। ভেজা চোখের কোণে জমলো অশ্রুকণা। সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে কথা বলে না, সে বলতে গেলেও না। এই তো কিছুক্ষণ আগে রক্ত দিতে চাইলে সবাই বারণ করলো, কত বকলো, কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। তার দিকে তাকালো না, না কিছু বললো না। অন্য সময় হলে ধমকে উঠতো, নতবা চেলা কাঠের বাড়ি বরাদ্দ রাখতো। সামান্য একটা ভুল করেছি না হয়, তাই বলে কথাই বন্ধ করে দিতে হবে?
সে জানে না তাকে না জ্বালালে, তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না, একদণ্ডও শান্তি পায় না। তবুও এত পাষাণ হতে হবে? কেন হতে হবে? একটু নরম হলে কি হয়? তার বেলায় এত কঠিন পানিশমেন্ট কেন? এসব ভেবে সে কান্না সামলাতে পারল না। ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল, সেদিনের পর থেকে শুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না, ওনার রুমে ঢুকতেও দেয় না, আমাকে একেবারে পর করে দিয়েছে। শীতলকে এভাবে কাঁদতে দেখে রুবাব ভ্যাপাচেকা খেয়ে গেল, হাসিও পেল খুব। তবে এখন হাসলে চলবে না, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আরে ধুর, কাঁদছিস কেন বোকা মেয়ে? শুধু খেয়াল রাখতে তো আর কমতি রাখছে না। জানিস কতবার দেখে গেছে তোকে, যাওয়ার আগে বারবার তোর দিকে খেয়াল রাখার কথা বলে গেছে। যে খেয়ালে পরপর অনুভব হয় সেই খেয়াল লাগবে না আমার। তুমি শুদ্ধ ভাইকে বলো আবার আগের মতো হয়ে যেতে। সেটা আর হবে না রে পাগলি। কেন হবে না? ঘুমন্ত সিংহকে খুঁচিয়েছিস তুই, অথচ তার সিংহ থাবা হজম করবি না? শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ? কি সব বলছো ভাইয়া? কিছুই তো বুঝছি না। রুবাব হাসলো। এই পাগলিটাকে কি করে বোঝাবে তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবী সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে। সে ছোট, সরল মনা বিধায় ছেলেটা তার সুপ্ত অনুভূতিটুকু সর্তপণে লুকিয়ে রেখেছে। এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতে দেয় না এই চঞ্চলার প্রতি ভীষণভাবে দুর্বল সে। দুর্বল না হয়েও কি আর থাকা যায়? কথায় কথায় এত মারে বকে, তবুও এই মেয়েটা তার কাছে যায়, তার আবদার শুদ্ধর কাছে। কারণে অকারণে রাগ অভিমান দেখানোর মানুষটা ওই শুদ্ধই। শুদ্ধকে ভয় পায় না তা, তাও না, ভয় পায়, আবার তর্কও করে। এত মার খায় তবুও ঘুরে ফিরে তার ওই জিনিসপত্রে ঘাটাঘাটি করে। কারণ তার শুদ্ধ ভাই তাকে প্রশ্রয় দেয়, শাসনের আড়ালেই থাকে প্রশ্রয়। এই অবুঝ মেয়েটাও বোঝে না সেসব। কবে বুঝবে আর? তবে একটা কথা না বললেই নয়, এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যার জন্য শুদ্ধের মতো সংযমী এক ছেলেও মন হারিয়েছে। শীতল নিজের অজান্তে তার মনে প্রাণে প্রেম পুষ্প ফুটিয়েছে। তবে সে সত্যিই সন্দিহান, এই ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা। শীতলের সৌভাগ্য হবে কিনা শুদ্ধর মুখে ম্যাজিক্যাল শব্দ শোনার। মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল। সে কষ্ট পাচ্ছে, অথচ রুবাব ভাই হাসছে। সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, কেউ তাকে ভালোবাসে না, সব কষ্ট দেয়। শীতলকে মুখ ঘুরাতে দেখে রুবাব বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল, নির্দিষ্ট একটা সময় সবার জীবনে প্রেম আসে। সেই প্রেম ধরা দেয় বসন্ত রূপে, রঙিন কিছু স্বপ্ন লুটুপুটি খায় নিদারুণ প্রেমা অনুভূতিতে। তবে এ বসন্তের কারণে বারণে রয়েছে ভিন্নতা, মিশে রয়েছে মুগ্ধতা ও দগ্ধতা। এই বসন্ত ফাগুনের আগুনের ন্যায়। এই আগুন নিজেকে যেমন পোড়ায়, সেই সাথে অন্যকেও পোড়ায়। রুবাবের কথার আগামাথা কিছুই বুঝলো না শীতল, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রুবাবও বুঝলো শীতল কিছুই বোঝেনি, তাই কথা বাড়ালো না, বুদ্ধি খাটিয়ে অন্য প্রসঙ্গ তুললো। সেই মুহূর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে শখ ছুটে এলো, কেঁদে ফেললো মুখে হাত চেপে। এসবের কিছুই জানতো না সে। ফোন বন্ধ রেখে ল্যাবে কাজ করছিল, পরীক্ষাও ছিল। বিকেলে বাড়িতে ফিরে স্বর্ণের থেকে সব শুনে তাৎক্ষণিক ছুটে এসেছে। স্বর্ণও আসছিল হঠাৎ, মাঝপথে কি কাজ পড়েছে বিধায় বাড়ির দিকে ফিরে গেছে। শখ শীতলের মাথায় হাত বুলাতে বুলাতে দুবুন নীরবে কাঁদলো। তখন রুবাব ওদের ধমকে থামালো, দুজনকে চোখ মুখে পানি দিয়ে আসতে বলে উঠে দাঁড়ালো। ইফতারের সময় হয়ে এসেছে, বাড়ির সবাই রোজা আছে। এত এত টেনশনে ভুলে গিয়েছিল। তাই ইফতারের ব্যবস্থা করতে দ্রুত পায়ে কেবিনের বাইরে যেতে হাসপাতালের ম্যানেজার এসে জানালো সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে, ইফতার গ্রহণ করলে খুব খুশি হবে। সবাই এটাও বুঝলো শুদ্ধর কারণে স্পেশাল ভাবে সেবা পাচ্ছেন ওনারা। এদিকে শুদ্ধ, সায়ান, অর্ক, হাসান, কামরান কেউ নেই। আপাতত বাড়ির কয়েকজনই আছে হাসপাতালে। সেই মুহূর্তে শুদ্ধও জানালো হাসপাতালে ইফতার সেরে নিতে এবং ইফতারের পর শীতলকে বাড়ি পাঠিয়ে দিতে। অবলা গরুর গায়ে নাম্বার বসাতে চামড়া পুড়িয়ে দেওয়া হয়, যাতে সেই নাম্বার কোনোভাবেই না ওঠে। তেমনি তোমার শরীরে আমি আমার নাম সেভাবেই খোদাই করব শীতল রানী, যেন আমার নামটা তোমার শরীরে জল করে। সেই নামের উপর আমি চুমু খাবো, চুমুতে চুমুতে ভিজিয়ে দেব তোমার নরম কায়া, শিহরিত হবে তোমার সর্বাঙ্গ। আহা, সেদিনের অপেক্ষায়। একথা বলে ইয়াসির ল্যাপটপের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। ল্যাপটপে জল করছে শীতলের হাস্য উজ্জ্বল ছবি। মেয়েটাকে দেখলেই খুব করে ছুতে ইচ্ছে করে। এত আদুরে কেন মেয়েটা? পবিত্র একটা ভাব রয়েছে সর্বাঙ্গে। আচ্ছা, মোমের মতো ফর্সা ত্বকে তার কঠোর স্পর্শ সহ্য করতে পারবে
শীতল রানী, নাকি অসহ্য হয়ে আজ ভাইদের রক্ত দেখে যেভাবে কেঁদেছে সেভাবেই কাঁদবে? কাঁদলে কাঁদুক না, কিছু কিছু ক্ষেত্রে কাঁদা ভালো। একা একা বিড়বিড় করে সে রেড ওয়াইনের বোতল থেকে ঠক ঠক করে ওয়াইন গিলল। বাম্পা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এই আর নতুন কি, এসবে অভ্যস্ত সে। তবে আশ্চর্যের ব্যাপার, তাকে শুট করেছে একটি মেয়ে। মুখ ছিল কালো কাপড়ে বাঁধা, অদ্ভুত সুন্দর দুটো চোখ, হাতের নিশানা অবাক করার মতো। কে সে? সে কেন তার উপর হামলা করলো? তাকে তো কখনো দেখিনি, চেনেও না। তবে এক পলক দেখে মনে হয়েছে সে যেন এক অগ্নিকন্যা। তখন পালাতে গিয়ে গাছের কাঁটার আঁচড় লেগেছে বুকে, গালে, গলায়। মেয়েটার পরে ঘন্টা খানিকের ব্যবধানে আরো দুবার আক্রমণ হওয়ায় বুঝতে বাকি নেই স্বয়ং শুদ্ধ এসেছিল এখানে। তবে ভীষণ মজাও পেল শুদ্ধ সব জেনে যাওয়ায়। প্রথমে আদরের বোন কিডন্যাপ, এরপর ছোট ভাইদের গুরুতর অ্যাক্সিডেন্ট। আহারে, এখন সে যে খ্যাপা ষাঁড়ের রূপ ধরবে এ কথা ভালো করে জানা। আচ্ছা, ছানা দুটোকে একেবারে মেরে দিলে কেমন হয়? মারলে শুদ্ধ সায়ান কতটা তর পাবে? দূর, ওদের কথা ভাবলে নেশা জমবে না। সেসব কথা আপাতত বাদ বলে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলেও পুনরায় তার মাথায় ঘুরপাক খেতে লাগলো সাহসী মেয়েটির কথা। মেয়েটাকে? আচ্ছা, চৌধুরী বাড়িতে এমন কোনো মেয়ে আছে নাকি যার নিশানা এত নিখুঁত, এত চমৎকার? এ কথা ভেবে উঠে বসলো। ঠোঁটে চিমটি কাটতে কাটতে ভাবতে লাগলো ঘন্টা চারেক আগের ঘটে যাওয়া ঘটনা। রাত তখন 2:30। আমাবস্যার রাত বিধায় ঘুটঘুটে অন্ধকার চারিপাশ। এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মানবী। বয়স আন্দাজ করা গেল না, না গেলেও ধারণা মতে উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। পরনে ব্ল্যাক জিন্সের সঙ্গে লেডিস লেদার জ্যাকেট, মাথায় হেলমেট। সে গত 2 সপ্তাহ যাবৎ ঝাউবনের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখে। কেন রাখে, সে কে, এসব জানে না ইয়াসির। তবে অন্ধকার রুমে বসে গতকাল থেকে মেয়েটাকে দেখে মিটিমিটি হাসছে। লুকোচুরি খেলা পছন্দ করে না। আজ যাবে নাকি নারীটির মুখদর্শন করতে। গেলে মুখই দেখবে এ কথা দিতে পারছে না যদিও, কারণ সে নারী লোভী। নারী দেহের নেশার মতো তাকে টানে। রেড ওয়াইন আর নারীতে বিশ্রীভাবে আসক্ত সে। কি আর করার, পুরনো অভ্যাস তো। ছাড়ার ইচ্ছে নেই যদিও। মনে মনে এসব ভাবতে ভাবতে সে ভাঙা বাড়ির পেছনের দরজা দিয়ে বের হলো। নিঃশব্দে চলাফেরা করায় পারদর্শী সে, কিন্তু গিয়ে দূর থেকে খেয়াল করলো মেয়েটি সেখানে নেই। পালিয়ে গেল নাকি? আশেপাশেও কেউ নেই। কাউকে না দেখে ইয়াসির শীষ বাজালো। মুহূর্তে তার মতো করে আরেকটা শীষ বাজলো। অবাক হলো ইয়াসির। ওই মেয়েটা নাকি শীষ বাজাতেও পারে? বাহ, দারুণ তো। তা আর কি কি পারে সে? তবে শত্রুকে দুর্বল ভেবে নেওয়ার বোকা সে নয়। তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে হাতে নিতেই একটা গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে। নিশানা দেখে হাসলো সে। এর সাথে খেলাটা খুব জমবে মনে হচ্ছে। তবে খুকির বুকে পাটা আছে বলতেই হয়। ইস, তাকে এক নজর দেখার জন্য মনটা আকুপাকু করছে। একথা ভেবে পা বাড়াতে জঙ্গলের শুকনো গাছে দাও দাও করে আগুন জ্বলে উঠল। আগুনের আলোয় দেখা গেল কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ উফ, দারুণ দুটি চোখ। চোখেও যেন অগ্নি বর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাতমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্যই উচ্চারণ করলো, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগে মেয়েটি শুট করে বসলো তার বুক বরাবর। শুদ্ধ সায়ানকে বাড়িতে পাঠিয়ে পুনরায় এসেছে হাসপাতালে। যা লাগবে হাসপাতালে থেকে ব্যবস্থা করা হবে। সারাদিন রোজা থেকে দৌড়ি করে প্রায় সবাই ক্লান্ত। তাছাড়া মেডিসিনের প্রভাবে পেশেন্টরা ঘুমাচ্ছে। এখানে আপাতত সবাই না থাকলেও চলবে। রুবাবকে বলেছিল বাকিরা যেন বাড়িতে পাঠিয়ে দেয়। বাকিরা সে থাকবে হাসপাতালে। রুবাব ওর কথা মতো তাই করেছে এবং শুদ্ধকে কলে জানিয়েছে তা। কিন্তু শুদ্ধ এসে দেখে রুবাবের কাঁধে মাথা রেখে শীতল ঘুমাচ্ছে। ওকে দেখে রুবাব ইশারা করলো কথা না বলতে, কারণ কেবলই ঘুমিয়েছে মেয়েটা। শুদ্ধর বিরক্ত মুখে তাকিয়ে বিড়বিড় করতে করতে চলে গেল নার্সদের সাথে কথা বলতে। আর কোনো সমস্যা হয়েছে কিনা জানা দরকার। না, তেমন কোনো সমস্যা হয়নি দেখে ফিরে এলো আইসিইউ এর সামনে। তারপর ধীর কণ্ঠে রুবাবকে বলল, তুইও বাড়ি চলে যা। কিন্তু শীতল, ওটা তো ঘুমালে মরা গরু। এভাবে কেউ ঘুমায়? ঘাড় ব্যথা করবে না? দাঁড়া, ওকে কেবিনে শুইয়ে দিয়ে আসি। আমার একটা কথা যদি শুনে বেয়াদবটা, মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়ে দাঁত ফেলে দিতে। থাক, বকিস না। না, বকবে না, কোলে তুলে নাচবে। এ কথা বলতে বলতে শুদ্ধ রুবাবের কাঁধ থেকে শীতলের মাথাটা নিজের বুকের কাছে নিল। এরপর ধীরে সুস্থে শীতলকে কোলে তুলে হাঁটা ধরলো কেবিনের দিকে। রুবাব ঠোঁট কামড়ে হাসলো।
ভালোও নাকি বাসে না, আবার যত্নেরও কমতি রাখে না। শীতলকে ঠিকঠাক ভাবে শুইয়ে দিয়ে এসে রুবাবকেও চলে যেতে বলল। এদিকে সেহরির সময় হয়ে আসছে। রুবাব ওদেরকে সাবধানে থাকতে বলে রওনা হলো বাড়ির পথে। শুদ্ধ কেবিনে ফিরে পাশের ফাঁকা বেডে শরীর এড়িয়ে দিল। কি ভেবে যেন ঘাড় কাত করে তাকালো ঘুমন্ত শীতলের দিকে। এই বোকার রানীটা জানে তার জন্য কত কি ঘটেছে। এমনকি সে এত রাতে কোথায় থেকে ফিরলো, কার সাথে দেখা করতে গিয়েছিল কিছু জানে না। হয়তো জানবেও না, কারণ বর্তমানে তার ত্রিসীমানায় আছে কঠোর নজরদারি, সতর্কতা। না রেখে উপায় ছিল না, কারণ ঘোর বিপদ যে দৌড় গড়ায়। এসব ভেবে সে নিঃশব্দে উঠে বসলো। রক্ত নেওয়ার সময় যেখানে সূচ ফোটানো হয়েছিল সেখানে লাল হয়ে আছে। মেয়েটার শরীর এত নাজুক, আলতো স্পর্শেও লাল হয়ে যায়। সে হাত থেকে নজর সরিয়ে তাকালো ওই আদুরে মুখটার দিকে। আদুরে পুতুলটাকে ভালোবাসার কারণ জানে না, তবে ছোট থেকে কেন জানি মনে হতো এই জীবন্ত পুতুলটা শুধু তার রুমেই শোভা বাড়াবে। তারই হবে, হতেই হবে, কারণ পুতুলের জন্য তার বুকটা হবে নিরাপদ আবাসস্থল। এ কথা ভেবে সে উঠে দাঁড়ালো। বোতল থেকে পানি খেয়ে পুনরায় শুতেই সায়নের থেকে মেসেজ এলো, শি ইজ ওকে। মেসেজ দেখে স্বস্তির শ্বাস ছাড়লেও বুকের দাবানল যেন তখনও জ্যান্ত। এবং এটাও অবগত এই দাবানল এত সহজে থামার নয়। মনে মনে এসব ভেবে ঘুম আসবে না জেনেও চোখ জোড়া বন্ধ করে নিল, কারণ তার পাশের বেডে থাকা ঘুমকুমারীর চোখের পাতা পিটপিট করছে। এতক্ষণ সে অভিনয় করছিল বুঝতে বাকি রইল না। দিনকে দিন এত ফন্দিবাজ হচ্ছে মেয়েটা। তবে এই মুহূর্তে পাচিটার বাচালতার হাত থেকে বাঁচতে তাকেও এখন ঘুমানোর অভিনয় করতে হবে। সত্যি সত্যি শুদ্ধ চোখের পাতা বন্ধ করতে শীতল চোখ খুলে তাকালো। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখলো ঘুমন্ত শুদ্ধকে। বালিশ ছাড়াই ঘুমাচ্ছে মানুষটা। সে উঠতে গেলে হতচ্ছাড়া বেড শব্দ করতেই চোখ বড় বড় হয়ে গেল। যখন দেখলো শুদ্ধর ঘুম ভাঙেনি, তখন হাঁপ ছেড়ে বাঁচলো যেন। অতঃপর সে বেড থেকে নেমে কেবিনের বাইরে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ভুরু কুঁচকে মাথা উঁচিয়ে তাকালো। পাক্কা 1 মিনিটের মধ্যে কেবিনে না এলে চড়িয়ে ভেতরে আনবে বলে ভেবে নিল। মিনিট না, 40 সেকেন্ডের মাথায় ফিরে এলো শীতল। সাম্য, সৃজন ও সিরাতকে দেখতে গিয়েছিল। সব ঠিকঠাক দেখে কেবিনে এসে নীরবে পায়চারি করলো। নখ কামড়াতে কামড়াতে শুদ্ধর দিকে দু একবার উকিঝুঁকিও মারলো। সে ঘুমাচ্ছে ভেবে এক বুক সাহস নিয়ে এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে শুদ্ধর মাথা ধরে বালিশে রাখলো। শুদ্ধর কাঁচা ঘুম না ভাঙিয়ে কাজটা করতে পেরে মিষ্টি করে হাসলো। তারপর কিছুক্ষণ শুদ্ধর মুখ পানে তাকিয়ে বিড়বিড় করলো, এই যে বিশুদ্ধ পুরুষ, আমাকে ভালোবাসতে শেখাবেন? দক্ষিণা হিসেবে আমার আমিটাকে দিয়ে দেব। এ কথা বলে একটু থামলো। তারপর মুখ বাঁকিয়ে শুদ্ধর টিকালো নাকের উপর আলতো করে টোকা মেরে পুনরায় বলল, এই নাকের ডগায় এত রাগ কেন শুনি? এখন এক খুশিতে নাক ফাটিয়ে দিই। একটা ভুল করেছি না হয়, তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে? একটা সুযোগ তো দিন। আর কষ্ট দেব না তো। ওই ভুলটাই না হয় ফুল করে ভালোবাসার সময় আপনার কাছে অর্পণ করব। শীতল আপন মনে বিড়বিড় করে কথাগুলো বলে দ্রুত সরে এলো। কখন উঠে যায় বলা যায় না, কি দরকার এত রিস্ক নেওয়ার। তারপর সে উঠে এসে তার বেডে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অথচ শীতল টেরও পেল না পাজি পুরুষটা সব শুনেছে। সব শুনে মনে মনে হেসে কুটি হচ্ছে। এবং এই শান্তরূপী পুরুষটা ঘন্টা তিনেক আগে কি কাণ্ডটাই না ঘটিয়ে এসেছে সে। ঘন্টা তিনেক আগের ঘটনা। কালো কাপড়ে মুখ বাঁধা এক নারী মুখ। উফ উফ, দারুণ দুটি চোখ। চোখেও যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাদমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্যই উচ্চারণ করলো, অগ্নিকন্যা। তবে এই শব্দটি উচ্চারণ করার আগে মেয়েটি শুট করে বসলো তার বুক বরাবর। যদিও তার টার্গেট বুঝে দ্রুততার সাথে বসে পড়েছিল মাটিতে। এর পরপরই উঠে দাঁড়িয়ে মেয়েটা আর পায়নি। এদিক ওদিক খুঁজতে গিয়ে শুনতে পায় কারো ফিসফিসানি শব্দ। সেই শব্দ অনুসরণ করে একটু এগোতেই হাতের ঘড়িটা রেড অ্যালার্ট দিতে থাকলো অনবরত। অর্থাৎ এখানে সেভ নয় সে। সেটা দেখলেও হাসলো। ছোট থেকে বড় হয়েছে রিস্ক নিতে নিতে। জীবন নিয়ে বাজি ধরতে তার ভালোই লাগে। মোদ্দা কথা, মাফিয়া কিং তো আর এমনি এমনি হয়নি। সামান্য একটা রেড অ্যালার্টে যদি পিছিয়ে যায় তাহলে কি ভালো দেখায়? না, মোটেও না। তাছাড়া কাপুরুষরা পালায়। একথা ভেবে সে ক্রুদ্ধ হেসে পেছনে সরতেই কারো উপস্থিতি টের পেল। চট করে পিছনে ঘুরে পিস্তল তাক করতেই দূর হতে জ্বলন্ত অগ্নিশিখায় ধীরে ধীরে স্পষ্ট হলো সোয়াইব শুদ্ধর শক্তপোক্ত শারীরিক অবয়ব।
তার থেকে 5 হাত দূরত্বে দারুণ একটি ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ছেলেটি। তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে আছে তারই দিকে। ছেলে হয়েও সে বলতে বাধ্য, এই সায়েন্টিস্টের অ্যাটিটিউডের হাই লেভেল তার পার্সোনালিটির পরিচয় দেয়। বডি ফিটনেস দেখতে যেমন, তেমনি ধারালো আর ধূর্ততা তার। নয়তো এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হওয়ার কথা না। শুদ্ধ আজ সরাসরি দেখলো মাফিয়া কিং এর সুদর্শন রূপ। ইয়াসিরের নীলভ চোখ আর ফেস বলে দিচ্ছে দেশি বিদেশি মিলিয়েই তার মুখাবয়। অদ্ভুত রকমের সুন্দর দুটি চোখ, ডান পাশের চোখের পাশটায় কাটা দাগ, নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা। বয়সটা সম্ভবত 35 থেকে 38-এর কাছাকাছি। এই হচ্ছে মাফিয়া কিং ইয়াসির খান। এতদিন ছবি কিংবা ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফিচেল হাসলো ইয়াসির। শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাকই হয়েছে, তবে বিস্ময় ভাবটা চট করে লুকিয়েও ফেলল। শত্রুকে দুর্বলতা দেখাতে নেই। দুজন মুখোমুখি দাঁড়িয়েছে, হাইট প্রায় সমানে সমান, মুখে রা শব্দ নেই কারো। তবে চার চোখে ভয়াল শিকারী চাহনি, সেই চাহনিতে যেন ধ্বংস অনিবার্য। তাদের দেখে মনে হচ্ছে একজন ভয়ানক হারপিয়া, তো আরেকজন আকুয়াল কিসেন্টোস। দুজনেই শক্তিশালী শিকারী। শুদ্ধ ইয়াসিরের দিকে তাকিয়ে একটা কাঠের গুঁড়ির উপর পা তুলে রাজকীয় ভঙ্গিমায় বসলো। বসার ভঙ্গিমাও ছিল চমৎকার। তার দৃষ্টি নিবদ্ধ এখনো ইয়াসিরের দিকে। তাকে বসতে দেখে ইয়াসিরও বুঝে নিল কিছু বলতে চাই শুদ্ধ। কি বলে শোনা দরকার, তাই সেও এক পায়ের উপর পা তুলে বসলো মরা গাছের গুঁড়ির উপর। তারপর হাতে থাকা পিস্তল দিয়ে ঘাড়ের কাছটায় চুলকাতে চুলকাতে বলল, ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না। আমি কাজের কথায় আসা যাক। আ- যাক, এফজিএসএল নামে যে ফর্মুলা তৈরি করেছিস ওটা আমার চাই। ফর্মুলার কথা শুনে শুদ্ধ অদ্ভুত কায়দায় এক ভুরু বাঁকিয়ে বলল, তারপর? ওটা আমার লাগবে। এইটুকুই? এইটুকুই যে নয় সেটা বুঝতে এখনো বাকি আছে নাকি চৌধুরী? যখন আমার মুখে শুনতে চাচ্ছিস তখন বলছি শোন। তোর বাড়ির সবচেয়ে আদুরে ফুলটা আমার চাই। চাই মানে চাই। ফুল দে। পাক্কা প্রমিস। দেশ ছেড়ে চলে যাব আর জ্বালাবো না তোদের। খুব যত্নে রাখবো ভাই। দিয়ে দে। ফুল যেমন সৌরভ আছে, ফুলে যেমন সৌরভ আছে তেমনি কাঁটাও আছে, সেটা জানিস? সেই কাঁটাকে তুই বুঝি ধরে নে তাই। একথা শুনে ইয়াসির হো হো করে হেসে উঠল, কিন্তু হাসতে হাসতে কোথায় থেকে একটা গুলি এসে বিঁধল তার বাম পায়ে। গুলি কাত করে গেঁথে গেছে মাংসে। গুলি এলো কোথা থেকে, কে করলো? ইয়াসির উত্তেজিত হলো না, সেভাবেই বসে রইল। শুদ্ধ ফিচেল হাসলো। তারপর কণ্ঠে অবাধ কথরতা ঢেলে জোর গলায় বলল, ওটা আমার সঞ্জীবিনী ফুল। আমার ওই অমৃত ফুল যেমন পান দেয় তেমনি পান নেয়ও। এবং সেই ফুল রক্ষা করে বিষধর সাপ। সেসব কাল কেউটে সাপের বিষ হজম করতে পারবি না তুই। বরং মেপে গুনেও শেষ করতে পারবি না ঠিক কতটা সাপ ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু ওই একটা ফুলের পেছনে। তোকে আমি বারবার ওয়ার্নিং দেব না। ধরে নে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। এর চেয়ে বেটার হয় বিদেশি মাল বিদেশে ফিরে যা। দেশটা কি তোর বাপের কেনা? না তোর বাপের কেনা, তবুও থাকতে পারবি না। শুদ্ধর কথা শুনে ইয়াসির বিজ্ঞর মতো মাথা নাড়ালো। তারপর আজাইরা পেঁচাল বাদ দিয়ে বলল, কোথায় যেন শুনেছিলাম অন্যের জিনিস কিনে নেওয়ার মজা অমৃত সমান। অভিজ্ঞতা আছে নাকি? না, ওসব ছোট লোকই কারবার। ছোট লোকদের মাঝে এসব দেখা যায়। আর আমরা হলাম চৌধুরী, আমাদের সঙ্গে সেসব যায় না। তবে তোর সঙ্গে কিন্তু খুব যায়। একের পর এক অপমানজনিত কথা শুনে ইয়াসিরের মুখ থমথমে হলো। ইচ্ছে করলো এখনই একটা বুলেট শুদ্ধের বুকে গেঁথে নিতে, কিন্তু তাতে খেলা শেষ হয়ে যাবে। এত সহজে জিতে গেলে খেলার মজা আসে না। তাই সে গা ঝাড়া দিয়ে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাংলার আকাশে বাতাসে প্রেম প্রেম গন্ধের ছড়াছড়ি। প্রেমের নেশালু সুগন্ধে আমার লোভী মনটাও যে এবার শীতল হতে চাইছে। শীতলে শীতলতার সর্বাঙ্গে মাখতে ইচ্ছে করছে। লোভে পাবে পাপে কাফন ছাড়াই 3.5 হাত মাটির কবর। চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ গ্রহণ করতেও তো যোগ্যতা লাগে। এই যোগ্যতা আছে নাকি তোর? সোয়াইপ, মুখ সামলে বস। হাত ফসকে গেলে নিঃশ্বাস শেষ, এখানেই ছাড়তে হবে। সরি, বিন্দুমাত্র ভয় পেলাম না এবার। অন্য কিছু ট্রাই কর দেখি। শুদ্ধর কণ্ঠে ব্যঙ্গাত্মক সুর স্পষ্ট। শীতলের কিডন্যাপিং এর পর থেকে শুদ্ধর কাজ ছিল পাতাল ফুঁড়ে হলেও ইয়াসিরকে খুঁজে বের করা। সে তাই করেছে। মাঝের দিনগুলোতে স্থির হতে পারেনি, শান্তিতে একদণ্ড ঘুমাতে পারেনি।
বারবার মনে হয়েছে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে কেউ। এত বড় কলিজা, এত দুঃসাহস, সেই ব্যক্তিকে তার মুখোমুখি চাই। পাওয়ার পর কি করবে সেটা পরের হিসাব, তবে চাই। সে কথায় নয় বরং কাজে বিশ্বাসী। গোপনে সারা ও মুদ্রা দোষও বটে। ঠিক এই স্বভাবের কারণেই গোপনে ইয়াসিরকে খুঁজে বের করে ফেলেছে সে। স্কাই ডাইভিং ছিল ছুতো মাত্র, সেখানে মূলত গিয়েছিল ইয়াসিরের খোঁজ পেতে। পার্সোনাল জেট ভাড়া করেছিল ইয়াসিরের জট ফল করতে। আর এসব করতে গিয়ে বেরিয়ে এসেছে রাশিয়ান সায়েন্টিস্ট মিখাইল ইগোর নাম। ইগনের সাথে শুদ্ধের সম্পর্ক বরাবরই তিক্ত, কারণ ইগোর প্রচন্ড অহংকারী ও সুবিধাবাদী। তাছাড়া সে মুসলিমদের দেখতে পারে না, এবং ষাটোর্ধ্ব বয়সী ইগোর নিজেকে সর্বদা সর্বোত্তম ভাবে। অন্যের সেম মেধা তার কাছে হেয়। এবং বলা বাহুল্য, ইগোর হায়ার করেছে এই মাফিয়া কিং ইয়াসির খানকে। কেন করেছে? কারণ শুদ্ধ। মাস ছয়েক আগে ইগোরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোটি টাকার অফার দেওয়ার পরও তার তৈরি করা একটা ফর্মুলা ইগোরকে দেয়নি। এটাও মূলত তার রাগ। ধূর্ত লোকটি নিজেকে আড়ালে রেখে বাংলাদেশেও এসেছিল। হাত মিলিয়েছিল শায়নের চরম শত্রু আবু সিদ্দিকের কাছে। আর সিদ্দিকের মাধ্যমে ইয়াসিরকে টোপ হিসেবে ব্যবহার করছে। কিন্তু সিদ্দিক আর ইগোর হয়তো জানে না, ইয়াসিরও আরেক চিজ। তাদের থেকে লক্ষ কোটি টাকা হাতাতে দুজনকে নিয়ে আরেকটা কড়া দান সাজিয়েছে। যে দানে ইয়াসির হয়তো ভেবেছে একাই বাজিমাত করবে, কিন্তু ও হয়তো ভুলে গেছে বাপেরও বাপ থাকে। কিছুক্ষণ চুপ থেকে ইয়াসির উঠে দাঁড়ালো। পা থেকে এখনো রক্ত ঝরছে দেখে রুমাল বের করলো। তারপর পা বাঁধতে বাঁধতে হাসতে হাসতে বলল, ইয়াসিরের নজর পড়েছে অথচ সে জিনিস পাইনি, এমনটা কখনো হয়নি। তবে তোর ফুল কবে তুলবো জানি না, তবে ওয়াদা করছি তুলবই। একথা বলতে বলতে ক্ষিপ্ত গতিতে একটা ঘুষি এসে পড়লো তার নাক বরাবর। শুদ্ধ থামলো না। পরপর দুটো দানবীয় ঘুষি মারতে ইয়াসিরও পাল্টা আক্রমণ করতে উদ্যত হলো। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো সায়ান। ছোট ভাইকে মারতে দেখে চেঁচিয়ে উঠল, এই হারামজাদা, ছাড় আমার ভাইকে, ছাড়। আমার ভাইয়ের গায়ে একটা টোকা পড়লে তোর নতুন করে খাতনা করাবো শালা। ইয়াসির শুনলো তবে থামলো না। সেও একটা ঘুষি মেরে দিয়ে বলল, সরি ব্রো, দুম করে মেরে দিয়েছি, আর একটু আগে বলবেন না? আর আপনার ভাইটা যা দুষ্টু, এ কথাও শোনে না। তাছাড়া আমাদের ফুল ভাগাভাগি হচ্ছে, আপনি এর মধ্যে আসবেন না। হ্যাঁ রে শুদ্ধ, মাসির ছেলে মামাতো ভাই কয় কি এসব? এই চ্যাংড়া, এই চেনো সামারে এক্কেবারে খাইয়া লুমু। আমি ছেলে হয়ে ছেলে খেতে পারি না, রুচিতে বাধে। একথা শুনে শুদ্ধ ও সায়ন দুই ভাই একে অপরের দিকে তাকালো। সায়ন এগিয়ে গিয়ে ইয়াসিরের শার্টের কলার ঠিকঠাক করে বলল, ওভার স্মার্ট সেজো না ব্রো। খাওয়া খাওয়ির ব্যাপারে আমি কিন্তু কম যাই না। যাও, এবার রাস্তা মাপো, নয়তো এমন চোদন দেব মুখ কুচকে আউচ করারও সময় পাবে না। এ কথা বলতে না বলতেই সেখানে কালো পেশাকধারী অনেকগুলো ছেলে এসে হাজির হলো। এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে। বুঝতে বাকি রইলো না তারা ইয়াসিরের লোক। তবে তাদের দেখে শুদ্ধ ও সায়ন ভয় পাওয়া তো দূর, কপালও কুঁচকালো না। ছেলেগুলো শুদ্ধ ও সায়নের দিকে এগোতেই পরপর একসাথে 5টা অদৃশ্য গুলি এসে বিঁধলো ফাঁকা মাটিতে। ভয়ে পিছিয়ে গেল তারা। বুঝলো কেউ আছে আড়ালে। তবে ইয়াসির ইশারায় ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল, শ্বশুর বাড়ির লোকদের অসম্মান করতে নেই, বউ গোস্সা করে। পিস্তল নামা। শীতলকে বউ বলায় রাগে শুদ্ধর মাথা চিরচির করে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, সময় ভিক্ষা দিলাম, কলিজার হেফাজত কর, নয়তো তোর কলিজাখানা ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেবে এবার। আই সোয়ার, জাস্ট ইঞ্চি ইঞ্চি। এরপর সেখানে গোলাগুলি শুরু হয়। কে মরলো আর কে বাঁচলো দেখার সময় নেই তাদের। ইয়াসিরকে আহত করে ফিরে আসে দুই ভাই। এরপর 12তলা বিল্ডিং এর ছাদে বসে কিছু ব্যাপারে আলোচনা করে। কথার মাঝখানে সায়ন হঠাৎ থেমে যায়। তারপর থেমে থেমে বলে, আমার মনে হয় শীতলের হাতে পিস্তল তুলে দেওয়ার সময় এসে গেছে। সায়নের কথা শুনে ছাদের রেলিং এর উপর দুই পা ঝুলিয়ে বসলো শুদ্ধ। এখান থেকে পড়লেই কেল্লা ফতে। আমাবস্যার রাত হলেও বাতাস বইছে। বাতাসে উড়ছে মাথার চুল। ভাইয়ের দেখা দেখি বসলো সায়নও। দুজনের হাতে বিয়ারের বোতল। মুখ থমথমে কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ জবাব দিল, তোমার বোন বড্ড নাজুক। পিস্তলের ভার সওয়া দূর, পিস্তল দেখলেই জ্ঞান হারাবে। ইয়াসির শালা যেভাবে পেছনে লেগেছে, ওর এবার পাকাপোক্ত সেফটি প্রয়োজন। আমরা যতই ওর নজরে রাখি, নিজের সেফটি নিজের কাছে। দেখছিস না, এত কড়াকড়ি নজরদারির পরেও পুনরায় আক্রমণ করে বসলো বাস্টারটা। ভাবতে পারছিস অ্যাসিডের ছিটে ফোঁটা শীতলের মুখে পড়লে কি হতো? কি আর হতো? ওই ব্লাডি বিস্টার শরীরে
313 রকমের জীবাণু পুশ করে বসে বসে মজা দেখতাম। ভাইয়ের কথা শুনে সায়ন নীরবে মাথা দুলিয়ে মুচকি হাসলো। আজকে হাসপাতালে রুবাব না থাকলে শাম্য, সৃজন, সিরাতের সাথে শীতলকেও হাসপাতালে অ্যাডমিট করতে হতো। কারণ হাসপাতালেও ছদ্মবেশে কেউ একজন এসে শীতলের মুখে অ্যাসিড ছুঁড়তে চেয়েছিল। যে ব্যক্তি ছুঁড়তে চেয়েছিল সে ধরাও খেয়েছে। আজম এতক্ষণ বোধহয় যত্ন আত্তি করেছে। তার হিসাব আগামীকাল করা হবে। সায়ন আপাতত হাসি সামলে গম্ভীর কণ্ঠে বলল, কেউ নাকি আমার বোনকে ভালোবাসে না, বাসবেও না। তবে এত দরদ আসে কোথা থেকে? বাসি না তো, আর বাসলেই বাকি। তোমার বোন ভালোবাসা বোঝে? ভালোবাসা পিষে গুলে খাওয়ালেও বুঝবে না কিছু। পাগলিটা তাকে চোখে হারায়, কিন্তু নিজের অনুভূতি বুঝতে পারে না। কথা বল ওর সাথে। আর ভাব কি করবি? কিসের কথা বলছো? সেফটির ব্যাপারে। হুম। পৃথিবী এত সুন্দর কেন জানো? কারণ পৃথিবীতে অতি চালাকের সাথে বোকাদেরও বসবাস। বোকারা আছে বলেই ভালোবাসার অস্তিত্ব এখনো টিকে আছে। খেয়াল করে দেখবে, চালাকরা কিছু ভালোবাসার মাঝেও ফয়দা খোঁজে, আর বোকারা কষ্ট পাবে জেনেও নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু পরিস্থিতি, স্বর্ণ ইন্টেলিজেন্ট, আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা আমিও জানি আর তুমিও জানো। মূলত এ কারণে ওর হাতে পিস্তল তুলে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু শীতল বোকা, আবেগী মাথা মোটা, ধীরে সুস্থে হাজারবার ভেবে ভুল সিদ্ধান্ত নেওয়া ওর বদভ্যাস। মাঝে মাঝে ওর দুষ্টু বুদ্ধিতে ওই ধরা খায়, দেখো না। তাকে যদি পিস্তল দিয়ে সেটা লুকিয়ে রাখতে বলো, দেখবে কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়বে। তাই ওকে নিয়ে এসব চিন্তা করা যাবে না। ও যেমন আছে তেমনই থাকুক, বরং এসব জানলে ভয় পাবে। সেই ভয় কেড়ে নেবে তার ডানা ঝাপটানো মুক্ত মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর সুখ। এর চেয়ে সে তার মতোই থাকুক। আমি আছি তো, ভরসা রাখো আমার উপর। কথা দিচ্ছি, আমি জীবিত থাকতে তোমার বোনের উপর ফুলের টোকাও পড়তে দেব না। শুদ্ধর কথাগুলো সায়নও গভীর ভাবে ভাবলো। শুদ্ধ কথাগুলো ভুল বলেনি। অতঃপর দুই ভাই আরো কিছু ব্যাপারে আলোচনা করলো। আধা ঘন্টা পর সেখানে আর কয়েকজন হাজির হলো। তাদের নিয়ে একটা মিটিং হলো। তারা দিন ঘোরটা সেই মিটিং শেষ করে সায়ন গেল বাড়ির দিকে, আর শুদ্ধ হাসপাতালে। সময় যেন বহমান স্রোত, সে আপন মনে বইতে থাকে নিজস্ব গতিতে। আমাদের জীবনে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থির নয়। সুখের পরে যেমন দুঃখের আগমন, তেমনি দুঃখের পরে সুখ এসে ভুলিয়ে দেয় কিছু কষ্ট, কিছু ব্যথা। এদিকে দেখতে দেখতে কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। সাম্য, সৃজন, সিরাত আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি এসেছে। চিকিৎসা এখানেও চলমান তাদের। আরো সপ্তাহখানিক ওদের হাসপাতালে থাকার কথা থাকলেও বাচ্চা দুটো বাড়িতে আসার জন্য কেঁদে কেটে হয়রান। ঘুরে ফিরে একই কথা, হাসপাতালে ভালো লাগে না। শুদ্ধ, সায়ন, রুবাব, শখ, স্বর্ণ, শীতল যে যেমন ভাবে পারে তাদের সময় দেয়, হাসাতে চায়। কিন্তু ওরা একসাথে কান্না জুড়ে আবদার ধরে, বাড়ি চলো, বাড়ি চলো, এই জায়গায় ভালো লাগে না। পরে দুজন নার্সকে তাদের দেখভালের জন্য আনা হয়েছে। রিপোর্টে এসেছে সিরাতের মেরুদণ্ডের হাড্ডা ভাঙলেও ফাটল ধরেছে। বড্ড ভুগতে হবে ওনাকে। এখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। প্রচন্ড ব্যথা করে। ডাক্তারও জানিয়েছেন শারীরিক ক্ষত সারলে এই সমস্যা দীর্ঘদিন থাকবে। সব মিলিয়ে এ কটা দিন চৌধুরী নিবাস যেন নেতিয়ে পড়েছিল। সুখ হারিয়ে গিয়েছিল যেন বাড়িটা থেকে। আজ গোটা 14 দিনের মাথায় বাড়িটি আবার গম গম করছে। কথার হাট বসেছে, হাসি খুনসুটিতে বাড়ি মেতে উঠেছে। বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছে সকলের আনন্দ মেলা। সব সদস্য উপস্থিত। কোনো একটা কারণে হাসছে সবাই। সারাফাত চৌধুরী তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই হাসি মুখ। এতগুলো দিন যেন শ্বাস নিতেও কষ্ট হতো ওনার। হবেই নাই বা কেন? এই বাড়ির বাচ্চাগুলোই তো বাড়ির প্রাণ। তারা কেউ অসুস্থ থাকলে ভালো থাকা যায় নাকি? আজকে 15 রমজান, অথচ এতগুলো দিনে সবাই মিলে একসাথে ইফতার করতে পারেনি। তাই আজ বাড়িতে চলছে ইফতার পার্টি। সব কাজ হাতে হাতে করছে সবাই। সিরাত হুইল চেয়ারে বসে আছে। রোজ প্রতিবেলায় অনেকগুলো মেডিসিন নিতে হয়, যার ফলে রোজা রাখতে পারেন না। এই নিয়ে আফসোসের শেষ নেই ওনার। সিতারা, সিমিন দুই যা কত কিছু বলে বোঝায়, মানসিক সাপোর্ট দেন। জায়েদের সাপোর্ট পেয়ে উনার বাপের বাড়িতেও যাননি উনি, কারণ উনি খুব ভালো করেই জানেন এখানে উনার বিন্দু পরিমাণ অযত্ন হবে না। বরং এই বাড়ি ছেড়ে গেলে আরো অসুস্থ হয়ে পড়বেন। বিয়ের আগে ভাবতেন বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই, কিন্তু এখন ভাবেন নিজের সংসার ছাড়া শান্তি আর বুঝি কোথাও মিলবে না। এখানেই শান্তি, এখানেই সব স্বস্তি। শুদ্ধ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। এসে দেখে তার রুমের দরজা হাট করে খোলা। ভেতরে কে গেছে বুঝতে বাকি নেই তার। পুরনো সেই পার্স আবার দেওয়াতে শীতলের অত্যাচার আবার বেড়ে গেছে। কদিন পার্সে কাজ না করায়
কাঁদো কাঁদো মুখে দরজা থেকে ঘুরে যেত। এখন পার্সে কাজ করছে দেখে এখন সোজা রুমে ঢুকে পড়ে। দুদিন ইগনোর করেছিল দেখে এতিমের মতো মুখ করে তাকাতো। এটা ওটার ছুতোয় কথা বলতে আসতো। 4 দিন আগে রাতে বাসায় ফিরতেই দেখে তার ওই রুমের দরজার কাছে বসে আছে। সরতে বলতেই কান ধরে কেঁদে কেঁদে বলেছিল সরি। সে জবাব না দিলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা স্বরে বলেছিল, সরি বলছি তো নাকি, আর কতবার বলবো? কেউ আমার উপর রেগে থাকলে আমার খুব কষ্ট হয়। এভাবে সরি বললে কি আর রাগ করে থাকা যায়? নাকি রাগের অভিনয় চালিয়ে যাওয়া যায়? অগত্যা থমথমে মুখে বলেছিল সে মাফ করে দিয়েছে, তবে এই শেষবার। অথচ মাপ পাওয়ার খুশিতে সে পূর্বে আবারও বাদরামি শুরু করেছে। যখন তখন রুমে আসা, রুমের জিনিসপত্র ঘাটাঘাটি করা, কিছু বললেই মুখ ভেঙানো, খেতে বসে তার ভাগের খাবারে ভাগ বসানো, কফি এনে দিতে বললে আড়ালে গিয়ে এটো করে দেওয়া। এইভাবেই দিন কাটছে। এখন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে, কারণ কিছুক্ষণ আগেও দেখেছে শখের ফোন নিয়ে অনলাইনে ঈদের ড্রেস দেখছে। হয়তো গতবারের মতো কোনো ড্রেস দেখিয়ে দাঁত বের করে বলবে, শুদ্ধ ভাই, এই ড্রেসটা কিনে দেন না, এটা কিনে দিলে ঠিক পুতুলের মতো একটা বউ পাবেন। দাম কত? ৯,৩২০ টাকা। একটা ড্রেসের দাম ৯,০০০ টাকা? টাকা কি গাছের শুকনো পাতা যে চাইলেই পাওয়া যায়? দেন না শুদ্ধ ভাই, বলছি তো টাকা নাই। ওই যে ওই লকারের সেকেন্ড ড্রয়ারের অনেকগুলো নতুন টাকার বান্ডিল আছে, ওখান থেকে নিন। তুই আবার আমার লকার খুলেছিস? আমি লকার খুলিনি, রুমে এসে দেখি খোলা। উকি মেরে দেখি অনেক টাকা, নতুন কড়কড়া টাকা দেখে টাকা না হাতালে নাকি পাপ হয়। তাই ৫টা ১,০০০-এর নোট মেরে দিয়েছি। ৫,০০০ নিয়ে আবার ড্রেস কেনার আবদার করছিস? তুলে আছাড় মারার আগে চোখের সামনে থেকে যা বলছি। একথা শুনে ওই মুহূর্তে মন খারাপ করে চলে গেলেও পরে ড্রেসটা নিয়েই ছেড়েছে। আর রুমে যতই টাকা পড়ে থাক সে কখনো হাত দেয় না, বরং সেটা তুলে ঠিক জায়গায় রাখে এবং সেও বোঝে তাকে রাগাতে পাজিটা এসব বলে। পুরনো কথার ছেদ ঘটিয়ে শুদ্ধ রুমে ঢুকে দেখে শীতল 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে। একটা বালিশ ওর বুকের উপর, ঠোঁটে মিটি মিটি হাসি। তাকে দেখা মাত্রই লাফ মেরে উঠে হড়বড় করে বলল, শুদ্ধ ভাই, দারুণ একটা খবর আছে। শুদ্ধ ওর কথায় কোনো জবাব না দিয়ে ওয়াজ খুলে ওয়ালেটটা বের করে রাখলো। সে জানে কিছু না বললেও দারুণ খবরটা শীতল তাকে বলবেই। তখনও শীতলের চোখে মুখে আনন্দ ঝরে পড়ছে, কিছু একটা নিয়ে খুব খুশি বোধ হয়। তখন সত্যি সত্যি শীতল বলল, কিছুদিন আগে আমলকি গাছের ডালে একটা পাখি বাসা বেঁধেছিল, আজ দেখে এলাম বাসায় দুটো ছানা ফুটেছে। আবার গাছে উঠেছিলি? কই না তো। তাহলে কিভাবে বুঝলি বাসায় দুটো ছানা ফুটেছে? মাটিতে দাঁড়িয়েই দেখলাম। তোর বাপ কোন কোম্পানির ভিটামিন খাওয়াচ্ছে তোকে যে মাটিতে দাঁড়িয়ে উঁচু গাছের মগ ডালের সবকিছু দেখতে পাচ্ছিস? এ কথা শুনে শীতল ভোতা মুখ করে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ফ্রেশ হতে ওয়াশরুমে যাওয়ার আগে শীতল পুনরায় হাজির। অন্যায় আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, কিয়ারা ফোন করেছিল, ওর বাবা নাকি কোথায় থেকে সাদা পেঁচার ছানা এনেছে। কি নাম রাখবে তাই জিজ্ঞাসা করছিল। পেঁচাটা ছেলে নাকি মেয়ে? ছেলে। তাহলে তোর বাপের নামটা বলে দিতি। বলেছি। তোর বাপের নাম বলেছিস না? পেঁচাটা দেখা মাত্রই কেন জানি আপনার কথা মনে পড়েছিল, তাই কিয়ারাকে বলেছি নাম রাখতে সোয়াইপ শুদ্ধ। এ কথা বলে শীতল নিজেই খিলখিল করে হেসে এক ছুটে দৌড়ে পালালো, চোখের পলকেই শুদ্ধর নাগালের বাইরে সে। নয়তো চেলাকাটের দর্শন পেতে হতো। খুব ভালো করেই জানে সে। ওর কথা এবং দৌড়ে পালানো দেখে শুদ্ধ ভুরু কুঁচকালো। তারপর বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। তখন বিকেল 5টা। এক ধরনের নরম ও কোমল আলোয় সেজেছে পশ্চিম আকাশ। ক্লান্ত হয়ে ম্লান হয়ে এসেছে দিনের আলো, সূর্যি নেমেছে পাটে। পাখিরা ফিরছে আপন গৃহে। পাড়ার মোড়ে মোড়ে বসেছে ছোট বড় ইফতারের দোকান, ক্রেতাদের ভিড়ে জমজমাট দোকানপাট। কোথাও কোথাও কোরআন তেলাওয়াত, গজল ওয়াজ বাজছে, কোথাও বা হরদমে চলছে ইফতার পার্টির আয়োজন। এসবকে পেছনে ফেলে ব্যস্ত পায়ে ছুটে এলো ব্যস্ত পথচারী একদল। এদিকে চৌধুরী বাড়ির রান্নাঘরে তাড়াহুড়া লেগে গেছে গৃহিণীদের। দুটো হাতে কাজ সারছেন ওনারা। রাতের রান্না শেষ করে এখন ইফতার সাজাতে লেগে পড়েছেন দুই জা। দুপুর থেকে একটানা সিতারা সিমিন এক হাতে সামাল দিচ্ছেন সব কাজ। সিরাত বসে আছে রান্নাঘর থেকে একটু দূরে, মুখটা বড্ড বেজার। ঝটপট কাজ করা মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, অথচ অসুস্থতা ওনাকে বসে থাকতে বাধ্য করেছে। খুব খারাপ লাগা কাজ করছে যাদের ঘামাত্ম মুখ দেখে। তবুও উনি বলছেন বসে বসে কিছু কাজ ওনাকে দিতে। একথা শোনা মাত্র সীতারা খ্যাক করে বলেছেন, এখানে থাকলে চুপ করে বসে থাক, নয়তো খুন্তির বাড়ি একটাও বাইরে পড়বে না। বড় জায়ের কথা শুনে ফিক করে হেসে ফেলে সিরাত। হাসে সিমিনও।
সিতারা ভুরু কুচকে যাদের দেখে বেগুনি ভাজতে আরম্ভ করেন। সিমিন দুপুরের দিকে ফালুদার জন্য সাবুদানা রান্না করে ফ্রিজে রেখেছিলেন। এখন তা বের করে ফলমূল কেটে গুছিয়ে রাখলেন। নানান রকমের জিনিস দিয়ে চমৎকার করে ডেকোরেশন করে শীতল। সে আবার এসব কাজ ভালোই পারে। কিন্তু এই নিয়ে তিনবার মেয়েটাকে ডাকার পরেও সারা শব্দ নেই। তিনি বিরক্ত হয়ে আরেকবার হাঁক ছাড়লেন। শীতল, এই শীতল, এবার গেলে মার একটা মাটিতে পড়বে না বলে দিলাম। ছোট জায়ের ডাকাডাকি শুনে সিরাজ জবাব দিল, মেয়েটা রোজা আছে, থাক না, একটু রেস্ট করুক। এত বড় ধিঙ্গি মেয়ে ফলগুলো তো কাটতে পারে, সব কথা বলে দিতে হবে? একটা কথা যদি শোনে। এ কথা শুনে সিতারা আঁচলে মুখটা মুছে শরবতের চিনি গুলাতে গুলাতে বললেন, মেয়েটার শরীরটা বোধহয় ভালো না, পাখির দানা খেয়ে রোজা আছে, সেদিন রক্ত দিল। থাক, ওকে এ গরমের মধ্যে আর ডাকিস না ছোট। দুই জায়ের কথা শুনে সিমিনের রাগে গজরাতে গজরাতে একটু থালা বাসন ধুতে ধুতে বলল, তোমাদের আদরে আদরে ও আরো বাদর হচ্ছে। ওর বয়সী সাদিকাকে দেখো কি সুন্দর সংসার করে খাচ্ছে, অথচ এর গড়িমসি করতে করতে বছর যায়। ভালো কথা বললেও যদি শুনতো। শুনবি না তো শুনিস না। শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির খোঁচা খেতে খেতে নাকে জল চোখের জল এক হবে, তখন আমার কথা মনে পড়বে। তখন রুবাব এসে জবাব দিল, যে বাড়িতে আমার বোনকে কাজ করে খেতে হবে সে বাড়িতে বিয়েই দেব না। আমাদের রাজকুমারীকে যে যত্ন রাখতে পারবে আমরা তার হাতে আমাদের বোনকে তুলে দেব। কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আয় বাবা, শ্বশুর বাড়ি গেলে রাজকুমারী যতই আদরের হোক সেই আদর আর শ্বশুর বাড়িতে থাকে না। এজন্যই বলছি বোনের ভালো চাইলে কাজ শেখা। রুবাব হাসলো। তারপর সীতারাকে বলল, শীতলকে শিখিয়ে পড়িয়ে নাও বড় মামি। ও ছোট মানুষ, ওকে আর কি কাজ শেখাবো, বড় হোক একদিন সবই শিখে যাবে। তখন দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নামলো শীতল। দুপুরে গোসল সেরে একটুখানি শুয়েছিল, কখন চোখ লেগে গেছে খেয়ালই করেনি। মায়ের ডাক শুনেছিল, তবে তখন আরামের ঘুম হারাম করে উঠে আসতে ইচ্ছে করছিল না। আরামে আরামে ঘুমিয়ে বিকেলেও কাবার করে ফেলেছে। মেয়েটাকে এভাবে ধরপড় করে না দৌড়ে নামতে দেখে সিমিন মুখ ফিরিয়ে নিলেন। এমন ভাব করলেন যেন খুব রেগে আছেন। তখন শীতল ওড়নায় আঙ্গুল পেঁচাতে পেঁচাতে আমতা আমতা করে বলল, ডেকেছিলে আম্মু? হুম। কেন? আমরা এখানে শুয়ে আছি, তুইও এসে শুতি তাই। সিমিনের কথা শুনে শীতল ভ্যাবাচাকা খেয়ে গেল। বুঝলো মাকে রাগিয়ে দিয়েছে। তাই মায়ের রাগ ভাঙাতে এগিয়ে আসতেই দেখলো প্লেটে কাটা ফলমূল এবং তার পাশে ফালুদার কাপ। বুঝলো এ কাজ তাকেই করতে হবে। তাই সে কথা না বাড়িয়ে প্রতিটা সদস্যের জন্য ফালুদা রেডি করার কাজে লেগে পড়লো। রান্নাঘরে স্পেস কম, মায়েরা অন্য কাজকর্ম করছে দেখে সে সব সামগ্রী নিয়ে রান্নাঘরের সামনে বসলো। তারপর সে বাদাম কুচি, টুটি ফুটি, চকলেট, স্প্রিংকলস, রোজ সিরাপ, স্ট্রবেরি সিরাপ, ম্যাঙ্গো বা ভ্যানিলা সিরাপ, আইসক্রিম, হুইপ পট ক্রিম, ফলের কালারফুল ফলের কুচি, চকলেট সস বা ক্যারামেল সস দিয়ে মন মতো করে সাজালো। রুবাব শীতলের বা পাশে বসে চুপ করে দেখছিল। সে বুঝে পায় না সাজানো গোছানোর ব্যাপারে মেয়েরা এত এক্সপার্ট কেন। এই যে ফালুদার কাপ এত সুন্দর করে সাজালো শীতল, কত কি যে দিল, সেগুলোর দাম বলতে পারবে কিনা শিওর না। তাছাড়া যাবে তো ওই পেটেই, তাহলে এত কাহিনী করার কি আছে। সবগুলো একসাথে বড় একটা বলে নিয়ে ঝালমুড়ির মতো সব আইটেম একসাথে নিয়ে দিয়ে নাড়া দিতেই কপ কপ গিলে নিলেই হয়। অযথা টাইম ওয়েস্ট করার দরকার আছে? মানে মেয়েটা পারেও বটে। শীতল সেগুলো সাজিয়ে ফ্রিজে তুলে হাত ধুয়ে বের হতেই সিতারা বললেন, ওমা, ফোনটা শুদ্ধকে একটু দিয়ে আয় না। আচ্ছা, বাগানের দিকে গেছে দেখ। হুম। আর শোন, আসার সময় কয়েকটা লেবু তুলে আনিস। আচ্ছা। একথা বলে রান্নাঘর পেরিয়ে বাইরে এসে পিলারের পাশে দাঁড়িয়ে গেল। শুদ্ধর ফোনের লক খুলতে চেষ্টা করলো, কিন্তু হলো না। তাই বিড়বিড় করে বকতে বকতে বাগানে গেল। বাগানে কেউ নেই। তাই গেল বাড়ির পেছনের দিকে পুকুর পাড়ে। তাদের পুকুরটা শান বাঁধানো, অনেক জাতের মাছ ছাড়া বিধায় কেউ গোসল করে না। বাইরের লোক এসে মাছ মেরে দিয়ে যায়। এই দিকটায় নির্জন, তাই খুব একটা আশা হয় না। তবে শুদ্ধকে মাঝে মাঝে দেখা যায়, সে এখানে এসে দাঁড়িয়ে থাকে প্রায় সময়। এই যেমন এখনো দুই পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাতাসে উড়ছে তার কপালের উপর পড়ে থাকা অবাধ্য চুল। পরনে সাদা টি শার্ট ট্রাউজার। সে পেছন থেকে চুপি চুপি এসে ভাও করার আগেই শুদ্ধ বলল, এখানে কি? ফোন দিতে এসেছি। শুদ্ধ হাত বাড়ালো। শীতল ফোন এগিয়ে দিয়ে শুদ্ধর পাশাপাশি দাঁড়ালো। সে শুদ্ধর বুক বরাবর। হঠাৎ দমকা হাওয়া শীতলের চুলে এলোমেলো হয়ে গেল। উড়ন্ত চুলের ঝাপটা লাগলো শুদ্ধর চোখে মুখে। ব্যাপারটা খেয়াল করে ধমক খাওয়ার আগেই শীতল চুল গুছিয়ে হাত খোপা করে নিল। সাফওয়ান চৌধুরীর রাজহাঁসের মাংস ভীষণ পছন্দ। উনি মাঝে মধ্যে রাজহাঁস কিনে আনেন।
কিছুদিন আগে খাবেন বলে এনেছিলেন, কিন্তু সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের জন্য খাওয়া হয়ে ওঠেনি। ফলস্বরূপ রাজহাঁস দুটো দিনের বেশিরভাগ সময় পুকুরে ভেসে বেড়ায়। সন্ধ্যার পর দারোয়ান কাকা ওদের গ্যারেজে রাখে। শীতলের হঠাৎ নজর গেল ভেসে বেড়ানো হাঁস দুটোর দিকে। সে বলল, পুকুরে ভেসে বেড়ানোর হাঁসগুলো কত সুখী, তাই না শুদ্ধ ভাই? ইস, আমিও যদি হাঁস হতাম। আফসোসের সুরে বলা শীতলের কথা শুনে পুকুরে তাকালো শুদ্ধ। হাঁস দুটোকে আপন মনে ঘুরে বেড়াতে দেখে সত্যি মনে হচ্ছে তারা ভীষণ সুখী। তারা পুকুরে ভাসতে ভাসতে ছোট ছোট মাছ, পোকা ধরে খাচ্ছে, কখনো নিজস্ব ডাকছে, পাশাপাশি ভাসছে। টলটলে ষষ্ঠ জলে ধবধবে হাঁস দুটোকে দেখতে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। হঠাৎ পুরুষ হাঁসটি নারী হাঁসটিকে চেপে ধরতে সঙ্গমে লিপ্ত হলো। যা ঘটলো সেটা ছিল অনাকাঙ্ক্ষিত। এই দৃশ্য দেখে মুহূর্তেই ঠোঁটের হাসি এঁটে দাঁড়িয়ে থাকা শীতলের হাসি মিলিয়ে গেল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফর্সা আদুরে গাল দুটো রাঙা হয়ে উঠল। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো। নারী হাঁসটি পালাতে গিয়ে পারলো না, আটকা পড়লো পুরুষ হাঁসটির নিচে। শুদ্ধ পাশে থাকায় সে আর তাকিয়ে থাকতে পারলো না। দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। কেন জানি হাত পা ভীষণ কাঁপছে। অসীম লজ্জায় চোখ তুলে তাকাতেও পারলো না পাশের পুরুষটার দিকে। কত শখ করেই না হাঁস হতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। একরাশ লজ্জায় এক ছুটে পালিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, না না, আমি হাঁস হতে চাই না, ছি ছি ছি। একথা বলতে বলতে পালিয়ে গেল ঠিকই, তবে ভুলেও আর পিছু ফিরে তাকালো না। কিন্তু একবার তাকালে হয়তো দেখতে পেত তার বিশুদ্ধ পুরুষ নিচের ঠোঁট কামড়ে ধরে হাসছে। হাসতে তার চোখ জোড়াও, কি চমৎকার সেই হাসি। সেই হাসি নিদারুণ ভাবে স্বচ্ছ জলে ফুটে উঠেছে। শীতল চলে গেলে বুঝতে পেরে সে হাসতেই বলল, কেবল তো শুরু লাজুকলতা, এখন ওই লজ্জায় ডুবলে চলবে? সর্বনাশের চিপাগলি যাওয়ার কথাও তো স্মরণে রাখতে হবে। একথা বলে সে মিটিমিটি হাসতে হাসতে পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। আর শীতল দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকলো। মেয়েকে দৌড়ে আসতে দেখে সিবিন কটমট করে তাকিয়ে রইলেন। সব সময় ফিঙ্গে ডানার মতো এই মেয়ে ছুটে বেড়ায়। স্থিরতা বলতে যদি কিছু থাকে এর মধ্যে। এ নিয়েও সাবধান করেছে, সাবধান করলেই বাকি। এ মেয়ে শুধরাবে না। তবে ভেবেও নিলেন, অকারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি মুখ থুবড়ে পড়ে তাহলে তখনই আরেক ঘা বসাবেন। শীতল নাজুক মুখে হাসতে হাসতে এসে দাঁড়াতেই মায়ের সামনে পড়ে থমকে দাঁড়িয়ে গেল। হাসি লুকানের বৃথা চেষ্টা করে মুখ ভোতা করে মনে মনে ভাবলো, কাজ করি না বলে আম্মু রেগে আছে, সমস্যা নেই, এখন কাজ করে সব তামা তামা করে ফেলবো, পরে কাজ করার ওসিলায় নতুন জামার বায়না করব। একথা ভেবে চমৎকার করে হাসলো। তারপর ছোলার বাটি হাতে তুলে নিয়ে ডাইনিং টেবিলে রাখতে গেল। কিন্তু বিধির পাপ, পাপসে পা আটকে ছোলার বাটি নিয়ে নিজেও উপুর হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কাচের বাটি ভেঙে ছোলা ছিটিয়ে গেল। শীতলের মায়ের মার খাওয়ার ভয়ে তাড়াহুড়ো করে ওঠার আগেই সিমিন দ্রুত এগিয়ে গেলেন। একটা কাজও করে না, কালভদ্রে যা করে তাতেও অঘটন ঘটিয়ে বসে। ইফতারের সময় হয়ে গেল আর এখন এই অঘটন ঘটাতেই হলো। উনি রাগে দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতলের চোখ বড় বড় করে তাকিয়ে রইল মায়ের দিকে। পর মুহূর্তে আরেকটা মারতে গিয়ে সেটা মেয়েটার ঠোঁটে লেগে ঠোঁট দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে এলো। এদিকে সিতারা দ্রুত সিমিনকে আটকাতে গেলে খেয়াল করলো শীতল কেমন করছে। কিলটা এমন ভাবে পিঠের উপর পড়েছে ঠিকঠাক নিঃশ্বাস নিতেও পারছে না। রুবাব আর সিতারা ব্যাপারটা খেয়াল করে দ্রুত বুকে আগলে নিলেন। মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন। এদিকে ইফতারের সময় হয়ে যাওয়ায় সারাফাত আর সাফওয়ান চৌধুরীও নিচে এসে বসেছেন কেবল। সায়নও পার্টি অফিস থেকে ফিরে কেবল দরজা দিয়ে ঢুকছে। সবাইকে রান্নাঘরের সামনে হুলুস থুলুস করতে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে গেল। নিচে বসে থাকা শীতল ভাঙা কাচের বাটি আর ছড়ানো ছিটানো ছোলা দেখে বুঝে নিল আসল ঘটনা। শীতলের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। শুদ্ধকে বাগানের দিকটায় ফোনে কথা বলতে দেখে এলো। সে যদি দেখে তাহলে নির্ঘাত তুলকালাম বাঁধাবে। মনে মনে একথা ভেবে সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে শীতলের ঠোঁট চেপে ধরলো। শীতল তখনও পিঠ বাঁকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তখন সায়ন তার ঠোঁটে রক্ত মুছতে মুছতে আদুরে স্বরে বলল, দেখে শুনে হাঁটবি না, হুস। ইস, কতখানি কেটে গেছে। এ কথা বলে ফের সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আমু, এভাবে কেউ মারে? দেখো তো ঠোঁটটা কেটে কি অবস্থা হলো। বকবা মারবা ঠিক আছে, মারেরও তো সিস্টেম থাকা লাগে। এদিকে সিমিনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। মারটা এভাবে লাগবে উনিও বুঝতে পারেননি। শীতল তখন রক্তমাখা ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকালো। তার চোখ দিয়ে ঝরছে অঝোর ধারায় অশ্রু। অভিমানী চোখ জোড়ার অভিমানের টইটুম্বুর।
এদিকে চেঁচামেচি শুনে সারাফাত ও সাফওয়ান চৌধুরী ছুটে এলেন। সিবিন মেরেছে শুনে সারাফাত চৌধুরী থমথমে মুখে শীতলকে উঠিয়ে ড্রয়িং রুমের সোফায় বসালেন। যত্ন করে মুছে দিলেন, ভা- রক্ত মুছে দিলেন। ভাসুরকে দেখে সিমিন মাথায় আঁচড় টেনে মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়েছে। সিতারা এবার বকতে লাগলেন সিমিনকে। সিরা তো তাই। রুবাব সরাসরি বকা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে দেখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। সে ভুরুজোড়া কুঁচকে তাকিয়েছে শীতলের দিকে। সিতারা বকাবকি শুনে বুঝলো মেরেছে সিমিন, তাও আবার ছোলা ফেলে দেওয়ার জন্য। সে দাঁড়ালো না। বাইকের চাবি পকেটে পুরে তখনই বেরিয়ে গেল। এদিকে ব্যস্ত থাকায় কেউ সেদিকে খেয়াল করলো না। ভাই বোনেরা হাতে হাতে ইফতার টেবিলে সাজিয়ে ফেললো। শখ শীতলের ঠোঁটে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলে সে বাবাকে কল দিল। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ জানালো। শাহাদাত চৌধুরী থমথমে মুখে বললেন, আমি এবার ছুটিতে গিয়ে তোমাকে আমার কাছে নিয়ে চলে আসব। আর থাকতে হবে না ওখানে। আমার মেয়েকে শুধু ধরে ধরে মারবে আর বসে বসে দেখবো আমি? তা হবে না। তাই যাব। থাকবো না আমি। কত কষ্ট করে সারাদিন রোজা ছিলাম, অথচ শেষ মুহূর্তে এসে মেরে রক্তারক্তি করে রোজাটাকে দুর্বল করে দিল। থাক, কাঁদে না মা। ইফতার করে ওষুধ খেয়ে নিলে ব্যথা সেরে যাবে। সিমিনও অজু করতে যেতে যেতে শুনলো বাবা মেয়ের কথা, তবে চোখ তুলে তাকালেন না সেদিকে। তাকালেই চোখের পানি লুকানো মুশকিল হয়ে যেত যে। তারপর সকলে একত্রে একে ইফতার করতে বসে খেয়াল করলো শুদ্ধ নেই। কল দিলেও ধরলো না সে। হঠাৎ না বলে কোথায় গেল। তাকে নিয়ে সবার মাঝে একটু চিন্তাও কাজ করছিল। তখন শুদ্ধ ফিরল। হাতে ইয়া বড় ব্যাগটা রেখে ওর মাকে ধরিয়ে দিল। ভারী বড় সড়ো ব্যাগটা ধরে সিতারা বললেন, এতে কি আছে বাপ? এত ভারী কেন ব্যাগটা? শুদ্ধ সেসব কথার জবাব দিল না। শখ আর স্বর্ণকে উদ্দেশ্য করে ভারী গলায় বলল, বাহারি রকমের যত যা ইফতার আছে সব সরা। শখ ভাইয়ের মুখের দিকে একবার তাকিয়ে তার মায়ের দিকে তাকালো। তাকে সরাতে না দেখে শুদ্ধ জোরে একটা ধমক দিল। সে এত জোরে ধমক দিয়ে শীতলও চমকে উঠেছে। সে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে সামনের বিশুদ্ধ পুরুষটাকে। ভাইয়ের ধমকে শখ এবার সাহস নিয়ে আমতা আমতা করে বলল, ইফতার করবো না ভাইয়া? কর, তবে শুধু ছোলা দিয়ে কর। ছেলের তেরামিতে শরাফত চৌধুরী এবার প্রচন্ড বিরক্ত মুখ খুললেন। এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবো কেন? বাবার কথায় শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো। তারপর ঠান্ডা স্বরে বলল, সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘটে গেল, তার মানে বুঝতে হবে এ ছোলা মহামূল্যবান কিছু। একদিন ছোলা না খেলে মানুষ মারাও যেতে পারে। এ পাপ কি আর জেনে শুনে করা যায়? তাই ইফতার আজ ছোলা দিয়েই হবে। টু বি কন্টিনিউ।